কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ভূত খেলারে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা জন্ম থেকেই কষ্ট বুকে নিয়ে বড় হয়। তাদের কান্নার শব্দ রাতের বাতাসে মিশে যায়, কেউ শোনে না। তাদের চোখের জল মাটিতে পড়ে, কেউ দেখে না। আজকের এই গল্প এমনই একটি মেয়েকে নিয়ে, যার নাম মেহেরুন্নেসা। সবাই ডাকে মেহের। ঢাকার পুরনো এক পাড়ায় একটা দোতলা বাড়ি। বাড়ির সামনে একটা বুড়ো নিম গাছ, তার ডালে ডালে ভরে শিশির জমে আছে। পুরনো ইটের দেয়ালে শ্যাওলা সবুজ দাগ। উঠোনের এক কোণে একটা টিউবওয়েল, তার গায়ে মরচে ধরেছে। আকাশে তখনও অন্ধকার কাটেনি পুরোপুরি। শেষ রাতের চাঁদটা পশ্চিমে হেলে পড়েছে। শীতের কুয়াশা মাটির বুকে মেঘের মতো ভাসছে। পাখিরাও ডাক দেয়নি তখনও। সেই ঘুমন্ত ভোরে গোটা পাড়া যখন নিদ্রামগ্ন, তখন সেই বাড়ির উঠোন থেকে ভেসে আসছে একটানা ঝাড়ুর শব্দ, ধপ ধপ ধপ। সেই শব্দের ভেতরে মিশে আছে একটা মেয়ের ক্লান্ত নিঃশ্বাস। মেহের তখন একা উঠানে ঝাড়ু দিচ্ছিল। তার পরনে পুরনো একটা সুতির কামিজ, রং উঠে গেছে কবেই। চুল এলোমেলো, চোখের নিচে গভীর কালি। রাত 3টায় উঠে রান্নাঘর পরিষ্কার করতে হয়েছিল। তারপর আর ঘুমায়নি। হাতের ঝাড়ু ধীরে ধীরে চলছে, চোখ দুটো ভেজা ভেজা। ভোরের ঠান্ডা বাতাস তার গালে এসে লাগছে, সে টেরও পাচ্ছে না। মেহের মনে মনে ভাবছিল তার মায়ের কথা, যে মা আজ নেই, থাকলে হয়তো এই ভোরে চা বানিয়ে ডাকতো। সেই মা চলে গেছে অনেক আগেই, রেখে গেছে শুধু একরাশ কষ্ট। আম্মু, তুমি কোথায় গেলে? এই বাড়িতে আমার কথা শোনার যে কেউ নেই, আমার কষ্ট দেখারও কেউ নেই। রাতে ঘুমাতে পারি না, ভোরে উঠে কাজ করি, তবু কারোর মন পাই না। তোমাকে ছাড়া এই সংসারটা আমার কাছে একটা অন্ধকার কারাগার মনে হয়। একটু ভালোবাসা পেতে চাই আম্মু, একটু ভালোবাসা, শুধু একটুখানি। এইটুকুই চাওয়া আমার সারা জীবনের। মেহের চোখ মুছল আঙুলের পিঠ দিয়ে, তারপর আবার ঝাড়ু ধরল। উঠোনের শেষ কোণটুকু পরিষ্কার করে সে সিঁড়ির দিকে এগুলো। ভেতরে ঢুকে রান্নাঘরে গেল, চুলা ধরালো, চাল ধুতে বসলো। হাত দুটো ঠান্ডা পানিতে অসাড় হয়ে আসছে, তবু সে থামল না। তারপর এক সময় চায়ের কেতলি চুলোয় বসিয়ে দিল। ধোঁয়া উঠতে লাগলো। রান্নাঘরের ছোট জানলা দিয়ে ভোরের আলো একটু একটু করে ঢুকছে। মেয়ের সেই আলোর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখে একটা স্বপ্নের ছায়া, মুখে হাজারটা না বলা কথা। ঠিক তখনই দোতলা থেকে ভারী পায়ের শব্দ নামতে লাগলো সিঁড়িতে। মেহের সেই শব্দ চিনতে পারল। সঙ্গে সঙ্গে তার পেট সোজা হয়ে গেল, হাত দ্রুত হলো। সেই পায়ের শব্দ রুবিনা বেগমের, মেহেরের সৎ মা, এই বাড়ির এখনকার কর্ত্রী। রুবিনা রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। তার পরনে দামি শাড়ি, চোখে ঘুমের রেশ, মুখে বিরক্তির ছাপ। সে এক নজর চারদিক দেখলো, তারপর মেহেরের দিকে তাকালো তীক্ষ্ণ চোখে। এই মেহের, চায়ে আদা দিয়েছিস? আমি আদা ছাড়া চা খাই না। এটা তোকে কতবার বলতে হবে? আর ডিম সিদ্ধ হয়েছে নাকি? সিমরান উঠলে নাস্তা রেডি না থাকলে কিন্তু তোর খবর আছে। বাথরুমের মেঝে কাল রাতেও ঠিক মতো পরিষ্কার হয়নি, এখন সেটাও করতে হবে। এত কাজ দিই, তবুও একটাও ঠিক মতো করতে পারিস না। একটা কাজের মানুষ হতে পারলি না জীবনে। মেহের মাথা নিচু করে বলল, জি আচ্ছা। আর কিছু বলল না। রুবিনা একবার ঠোঁট বাঁকালো, তারপর চলে গেল। মেহের আস্তে করে আদা নিয়ে চায়ে দিল। হাত কাঁপছে একটু, চোখ ভিজে আসছে, কিন্তু সে কাঁদবে না। কাঁদলে কাজ থামে।
কাজ থামলে মার পড়ে। সে জানে সব কাজ গুছিয়ে রেখে মেহের নিজের ঘরে গেল স্কুলের জন্য তৈরি হতে। ছোট্ট একটা ঘর, একটা খাট, একটা আলনা, আলনায় দুটো জামা, সে একটা পরল। আয়নায় এক ঝলক তাকালো, ক্লান্ত মুখ, রুক্ষ চুল। সে দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ কাঁধে নিল। মেহের যখন বের হচ্ছে তখন সিঁড়ি থেকে নামছিল সিমরান। সিমরানের পরনে নতুন সালোয়ার কামিজ, চুলে সুন্দর বেনি, মুখে ক্রিম মাখা। সে মেহেরকে দেখে একবার উপর থেকে নিচে তাকালো। সেই তাকানোতে ছিল তাচ্ছিল্য, ছিল একটা নীরব অপমান। মেহের চোখ সরিয়ে নিল, দরজার দিকে হাঁটল। আপু স্কুলে যাচ্ছ ওই জামাটা পরে? আম্মু দেখো, আপু আবার পুরনো জামা পরেছে। ক্লাসের সবাই হাসবে না? থাকবে তোমার ব্যাপার, যাও যাও, আমার নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেহের কোনো কথা বলল না। সে বাড়ির গেট খুলে বাইরে বের হলো। সকালের রোদ তখন একটু একটু করে উঠছে, কুয়াশা সরছে ধীরে। পাড়ার গলিতে মেহের একা হাঁটছে, মাথা নিচু, পা চলছে নিজের গতিতে। গলির শেষ মাথায় পৌঁছতেই মেহের থমকে দাঁড়ালো। সামনে রনি দাঁড়িয়ে, পাশে তার দুজন বন্ধু। তারা মেহেরকে দেখেই হাসলো। সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, আছে শুধু বিদ্রুপ। মেহের বুঝলো আজকেও এড়ানো যাবে না। সে মাথা আরও নামালো। আরে মেহের, এত সকালে কোথায়? স্কুলে গিয়ে কি হবে তোমার? বাড়িতে থাকলেই তো ভালো ছিল। সিমরান আপু বলছে তুমি নাকি বাড়িতে সারাদিন কাজ করো, তাহলে এখানে কেন? ঘরের কাজ শেষ হয়ে গেছে নাকি আজকে? রনির বন্ধুরা হাসলো। মেহের থামলো, পথ আটকানো। সে বুকের ভেতর শক্ত করে নিল নিজেকে। কথা বলবে না, রাগ দেখাবে না, শুধু পার হয়ে যাবে। কিন্তু চোখের কোণে জল জমছে নিজের অজান্তেই। আমাকে যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না, শুধু পথটুকু ছেড়ে দাও। রনি হাসতে হাসতে একটু সরে দাঁড়ালো। মেহের দ্রুত পা বাড়ালো। পেছন থেকে হাসির শব্দ ভেসে আসছে। মেহের হাঁটছে, চোখ সামনে, একটু একটু করে স্কুলের দিকে। একটা জল গাল বেয়ে নামলো। সে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল। তারপর আবার হাঁটলো। থামলো না, কারণ থামলে ভেঙে পড়বে। আর এই মেহের এখনও ভেঙে পড়েনি, এখনও লড়ে যাচ্ছে। স্কুলের গেটে পৌঁছে মেহের একবার পেছনে তাকালো। গলিটা তখন ফাঁকা। সে একটা গভীর শ্বাস নিল, তারপর ভেতরে ঢুকলো। কিন্তু মেহের জানে না এই কষ্টের দিনগুলো একদিন শেষ হবে। জানে না যে অদৃশ্য কোনো এক চোখ তাকেই গলিতে দেখেছে আজকে, চিনে নিয়েছে তার কষ্টকে। সে জানে না তার জীবনের গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। দিন যায়, রাত আসে, রাত যায়, ভোর আসে, কিন্তু মেহেরের জীবনে কিছু বদলায় না। প্রতিটা দিন একই রকম, একই কষ্ট, একই অপমান। স্কুল থেকে ফিরে আবার কাজ, কাজ শেষে আবার গালি, গালি শেষে রাতে একা শুয়ে চোখের জল ফেলা। এভাবেই চলছিল মেহেরের দিন। কিন্তু আজকের দিনটা একটু আলাদা। বাইরে থেকে একটা গাড়ির শব্দ এলো। মেহের রান্নাঘরের জানলা দিয়ে উকি দিল। বাবার গাড়ি। শফিকুল ইসলাম ফিরেছেন। মেহেরের বুকের ভেতর একটা আশার আলো জ্বলে উঠল। বাবা এলে হয়তো একটু ভালো থাকা যাবে, হয়তো রুবিনা একটু চুপ থাকবে। শফিকুল ইসলাম গাড়ি থেকে নামলেন। মাঝবয়সী মানুষ, মাথায় চুল পাকছে, চোখে ক্লান্তি। ব্যবসার চাপে সবসময় ব্যস্ত তিনি। বাড়িতে কি হচ্ছে, মেহের কেমন আছে, এসব দেখার সময় তার নেই। রুবিনা দরজা খুলে হাসি মুখে এগিয়ে গেল। সেই হাসিতে কোনো সত্য নেই, শুধু ভান। আরে আপনি এলেন, কখন রওনা দিলেন? খাবার রেডি আছে, ফ্রেশ হয়ে নিন আগে। সিমরান আজকে স্কুলে প্রথম হয়েছে, ওর জন্য একটা কিছু এনেছেন তো? মেয়েটা সারাদিন অপেক্ষা করছিল বাবার জন্য। শফিকুল ইসলাম ভেতরে ঢুকলেন। মেহের দরজার কাছে দাঁড়িয়েছিল।
বাবার চোখ একবার মেহেরের দিকে গেল। মেহের ঠোঁটে একটু হাসি আনলো, বাবাকে সালাম দিল। শফিকুল একটু মাথা নাড়লেন, তারপর চলে গেলেন ভেতরে। মেহের সেখানে দাঁড়িয়ে রইল, হাসিটা মুখেই শুকিয়ে গেল। বাবা একবার জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি, একবারও না। আম্মু থাকতে বাবা আমাকে কত ভালোবাসতেন। এখন আমি যেন এই বাড়ির অদৃশ্য একটা মানুষ। রুবিনা আসার পর থেকে বাবার চোখে আমি নেই, মনে নেই। আমি কি সত্যি এতটা একা? মেয়ের চোখ মুছে রান্নাঘরে ফিরে গেল, বাবার জন্য চা বানালো, নিজে হাতে কাপে ঢেলে নিয়ে গেল ঘরে। দরজায় দাঁড়িয়ে দেখলো বাবা সোফায় বসে আছেন, রুবিনা পাশে বসে কথা বলছে, সিমরান বাবার কোলে মাথা রেখে শুয়ে আছে। মেহের চায়ের কাপ টেবিলে রেখে বেরিয়ে এলো, কেউ খেয়াল করলো না। রাতে খাওয়ার পর রুবিনা শফিকুলের ঘরে গেল। মেহের বাইরে থেকে শুনতে পেল ভেতরে কথা হচ্ছে। মেহের কান পাতল না, নিজের ঘরে চলে গেল। কিন্তু সে জানতো না সেই রাতে তার ভাগ্য নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। পরদিন সকালে রুবিনা মেহেরকে ডাকলো। মেহের গেল। রুবিনা সোফায় বসে আছে, মুখে একটা রহস্যময় হাসি। পাশে শফিকুল বসে আছেন চুপ করে, চোখ নামানো। মেহের বস, তোর জন্য একটা ভালো খবর আছে। জাহিদ সাহেবের কথা শুনেছিস তো? ওই পাড়ার বড় ব্যবসায়ী মতিন সাহেবের ছেলে। তোর বিয়ে ঠিক হয়েছে তার সাথে, আগামী মাসে বিয়ে। তোর বাবাও রাজি আছেন। এখন থেকে বিয়ের প্রস্তুতি শুরু হবে। মেহের একটু থমকালো। জাহেদের নাম সে জানে, পাড়ার সবাই জানে জাহেদ নেশা করে, খারাপ সঙ্গে ঘোরে। মেহের বাবার দিকে তাকালো, শফিকুল চোখ তুলল না। আম্মা, জাহেদ সাহেব তো সবাই বলে সে নেশা করে, ভালো মানুষ না। আমি এই বিয়েতে রাজি না। বাবা তুমি একটু বলো না, আমার পড়াশোনা বাকি আছে, আমি এখনই বিয়ে করতে চাই না। বাবা একটু ভাবো বাবা, আমি কি তোমার মেয়ে না? শফিকুল একবার মেহেরের দিকে তাকালেন, তার চোখে একটা কষ্টের ছায়া খেলে গেল, কিন্তু মুখে কিছু বললেন না। রুবিনা চোখ কুঁচকালো। বেশি কথা বলতে হবে না। তোর পছন্দ অপছন্দ জিজ্ঞেস করতে বসিনি। ভালো ঘরে দিচ্ছি, টাকাওয়ালা ঘর, এটাই যথেষ্ট। মেয়ে মানুষের আবার এত মতামত কিসের? যা বলেছি সেটা শুনলেই হবে, বেশি বুদ্ধি দেখাতে হবে না। মেয়ের আর কথা বলল না, ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে, কিন্তু বাইরে চুপ। ঘরে ফিরে এসে বিছানায় বসলো, হাত দুটো কোলে রাখলো, তারপর এক সময় মাথা নামিয়ে কাঁদতে লাগলো নিঃশব্দে। আম্মু, আম্মু, এরা আমাকে একটা নেশাখোরের হাতে তুলে দিতে চাইছে। বাবা কিচ্ছু বলল না, একটা কথাও না। আমি কি মানুষ না? আমার কি কোনো স্বপ্ন নেই? তুমি বেঁচে থাকলে কি এটা হতে দিতে? একবার কেউ আমার পাশে দাঁড়াও, একবার। বিয়ের দিন এলো, বাড়িতে লোকজন এসেছে, রুবিনা ব্যস্ত, সিমরান খুশিতে ঘুরছে। মেহেরকে সাজানো হয়েছে সাধারণভাবে, পুরনো শাড়ি পরিয়ে। জাহেদ এলো, তার চোখ লাল, হাঁটা টলমল। মেহের তাকে দেখেই বুঝলো, বুকের ভেতরে একটা চিৎকার উঠল, কিন্তু গলায় এলো না। কাজে বিয়ে পড়াতে বসলেন, মোমবাতি জ্বলছে। হঠাৎ বাতাস এলো কোথা থেকে, জানলা বন্ধ তবুও বাতাস। মোমবাতি নিভে গেল, ঘর অন্ধকার হলো। জাহেদ হঠাৎ ভয়ে চিৎকার করে উঠল। কি হচ্ছে এটা? কি আছে এখানে? আমি চলে যাব, আমি এখান থেকে যাব। আমি আর এই বিয়ে করতে চাই না, আমাকে যেতে দাও। জাহেদ উঠে দৌড়ে বের হয়ে গেল। বাইরের লোকজন অবাক, রুবিনা হতভম্ব, শফিকুল চুপ। মোমবাতি আবার জ্বলে উঠল, যেন আপনা আপনি। মেহের বসে আছে, বুঝতে পারছে না কি হলো, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি, যেন কেউ তাকে বাঁচালো। কে সেই কেউ? মেহের জানে না। বিয়ে ভেঙে গেল, লোকজন চলে গেল একে একে, বাড়ি ফাঁকা হলো।
রুবিনা তখন মেহেরের সামনে এসে দাঁড়ালো। তার চোখে আগুন, মুখে বিষ। তুই কিছু করেছিস না, তোর জন্য বিয়েটা ভাঙলো। মুখ পোড়া কপাল পোড়া মেয়ে, কোনো জন্মের পাপ আমার কপালে তোকে দিয়েছে। ভালো ঘরে যাওয়ার সুযোগ দিলাম তোকে, সেটাও হলো না। তুই কোনোদিন সুখী হবি না, কোনোদিনই না। তুই একটা অপয়া। মেহের দাঁত চেপে সহ্য করলো, একটা কথাও বলল না। রুবিনা আবারও কিছুক্ষণ গালাগালি দিয়ে চলে গেল। মেহের একা দাঁড়িয়ে রইল রান্নাঘরের মাঝখানে, চারদিক নিস্তব্ধ। তখনই বাইরে থেকে দরজায় টোকা পড়ল। মেহের এগিয়ে গিয়ে দরজা খুলল। সামনে একজন বৃদ্ধ দাঁড়িয়ে, সাদা দাড়ি, গায়ে সাদা পাঞ্জাবি, চোখে গভীর একটা দৃষ্টি। মেহের তাকে চেনে না। বৃদ্ধ মেহেরের দিকে একবার তাকালো, তারপর পেছনে রুবিনাকে দেখে সরাসরি তার দিকে ফিরল। গলার স্বর শান্ত কিন্তু ভারী। আমি শুনলাম এই বাড়িতে একটি মেয়ের বিয়ে হয়নি। আমি বিয়ে করতে চাই মেয়েটিকে। বলুন কত টাকা লাগবে? রুবিনা অবাক হয়ে তাকালো বৃদ্ধের দিকে। তারপর টাকার কথায় তার চোখ চকচক করে উঠল। মেহের দরজার পাশে দাঁড়িয়ে এই বৃদ্ধকে দেখছে। বুকের ভেতর একটা অজানা ভয়, একটা অজানা প্রশ্ন। এই বৃদ্ধ কে, কোথা থেকে এলো, আর তার চোখে এই গভীরতা কেন? রাতের আকাশে তখন মেঘ জমেছে। চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে, যেন সে দেখতে চায় না আজকের রাতে কি হবে। বাড়ির বাইরে রাস্তার বাতিটা মিটমিট করছে। ঝিঝি পোকার ডাক ছাড়া চারদিক নিস্তব্ধ। দরজায় দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। তার চোখ দুটো অদ্ভুত রকম শান্ত, যেন পৃথিবীর কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। মেহের দরজার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে। বৃদ্ধের চোখে একটা গভীরতা আছে, যেটা মেহের বুঝতে পারছে না। রুবিনা সামনে এগিয়ে এলো, চোখে লোভের আলো। রুবিনা তখন বৃদ্ধ লোকটিকে বলতে লাগলো, ভেতরে আসুন, ভেতরে আসুন, বসুন। আপনি কোথা থেকে এলেন? আগে তো কখনো দেখিনি এই পাড়ায়। মেয়েটা আমার সৎ মেয়ে, ওকে ভালো জায়গায় দিতে চাই, তাই একটু বেশি ভাবছি। কত দিতে পারবেন বলুন, তারপর কথা হবে। বৃদ্ধ ভিতরে ঢুকলো, সোফায় বসলো। মেহের দরজার কাছে দাঁড়িয়ে রইল। তার বুকে হাজারটা প্রশ্ন। এই বৃদ্ধ হঠাৎ কোথা থেকে এলো? কিভাবে জানলো এই বাড়িতে বিয়ে ভেঙে গেছে? বৃদ্ধ একবার মেহেরের দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে নিল। সেই তাকানোতে কোনো লোভ নেই, কোনো খারাপ উদ্দেশ্য নেই, আছে শুধু একটা শান্ত পরিচিতির ছাপ, যেন সে মেহেরকে আগে থেকেই চেনে। টাকার কথা বলুন। আমি সময় নষ্ট করতে আসিনি। মেয়েটিকে বিয়ে করব, সংসার করব। আপনার যা চাওয়ার চান আমি দেব, তবে আজকেই বিয়ে হবে, এই রাতেই। রুবিনার চোখ আরও চকচক করে উঠল। সে শফিকুলের দিকে তাকালো। শফিকুল চুপ করে বসে আছেন, চোখ নামানো। রুবিনা একটা অঙ্ক কষল মনে মনে, তারপর একটা সংখ্যা বলল। বৃদ্ধ মাথা নাড়ল, রাজি। মেহের এটা দেখে বাবার দিকে ছুটে গেল। বাবা, তুমি কি কিছু বলবে না? আমাকে এই বুড়ো মানুষের হাতে দিয়ে দেবে? বাবা, একবার তাকাও আমার দিকে, একবার বলো যে তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে, আম্মুর মেয়ে। আম্মু বেঁচে থাকলে কি এটা হতে দিত? বাবা, একটু বলো, শুধু একটা কথা। শরীফুল ইসলাম মেয়ের দিকে তাকালেন, তার চোখে জল আসছে কিন্তু ঠোঁট নড়ছে না। রুবিনা পাশ থেকে তীক্ষ্ণ চোখে তাকালো। শফিকুল সেই চোখ দেখে আবার নিজের হাতের দিকে তাকালেন, কিছু বললেন না। মেহের বুঝলো বাবা বলবে না, বাবা পারবে না। মেহের সরে এলো, বুকটা পাথর হয়ে গেছে। আবার কাজী ডাকা হলো, বিয়ে পড়ানো হলো। মেহের চুপ করে বসে রইল, কবুল বলল, কিন্তু সেই কবুলের সাথে কোনো আনন্দ নেই, কোনো স্বপ্ন নেই, শুধু আছে একটা নিস্তেজ আত্মসমর্পণ। সিমরান একপাশে দাঁড়িয়ে হাসছে। রুবিনার হাতে টাকা উঠেছে, সে খুশি। শফিকুল একা ঘরের কোণে বসে আছেন, মুখ ফেরানো। বিয়ে শেষ হলো। বৃদ্ধ উঠে দাঁড়ালো, মেহেরের দিকে তাকিয়ে বলল, চলো। মেহের একটা ছোট ব্যাগ নিল,
তার কাছে বেশি কিছু নেই, দুটো জামা, একটা ছবি, আম্মুর ছবি। সেটা বুকে চেপে ধরলো। দরজায় দাঁড়িয়ে একবার পেছনে তাকালো। বাবা তখনও মুখ ফেরানো। সিমরান হাত নাড়ল বিদ্রুপের হাসি দিয়ে। রুবিনা দরজা ধরে দাঁড়িয়ে মেহেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যাও, ভালো থেকো, আর এই বাড়ির দিকে ফিরেও তাকিও না কোনোদিন। মেহের কোনো কথা বলল না। সে বের হয়ে গেল। দরজা বন্ধ হলো পেছনে। রাতের অন্ধকারে মেহের বৃদ্ধের পাশাপাশি হাঁটছে। রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ গাড়ির দরজা খুলে দিল। মেহের ভেতরে বসলো। বৃদ্ধ উল্টো দিকে বসলো। গাড়ি চলতে শুরু করলো। মেহের এতক্ষণ বৃদ্ধ লোকটার সাথে কোনো কথা বলেনি। এখন বৃদ্ধকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কে? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি আপনার সাথে যেতে চাই না। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আপনি কি আমার ক্ষতি করবেন? আমার যে ভয় করছে। একটু বলুন কোথায় যাচ্ছি? বৃদ্ধ জানলার বাইরে তাকিয়ে আছে। মেহেরের কথা শুনলো কিন্তু উত্তর দিল না, শুধু বলল, একটুখানি। ভয় পেও না, তোমার ক্ষতি হবে না, বাকি সব পরে জানবে। মেহের আর কথা বলল না। জানলার বাইরে তাকালো। রাস্তার আলো পেছনে সরে যাচ্ছে। শহর পেছনে পড়ছে। এক সময় শহরের আলো কমে এলো। রাস্তা শুরু হলো। দুই পাশে গাছ। মেহের লক্ষ্য করলো রাস্তাটা বদলে যাচ্ছে। এই রাস্তা সে আগে দেখেনি। গাছগুলো অদ্ভুত রকম বড়। পাতাগুলো রাতের আলোয় যেন নিজেই জ্বলছে। মেহের চোখ কচলালো। ভুল দেখছে কি না বুঝতে পারছে না। এটা কোথায় এলাম? এই রাস্তা কোথায়? এত বড় বড় গাছ, ঢাকার ভিতরে কোথায় এটা? আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কোন এলাকা এটা? বৃদ্ধ এবারও চুপ। গাড়ি থামলো। মেহের জানলা দিয়ে বাইরে তাকালো। চোখ বড় হয়ে গেল। সামনে একটা বিশাল তোরণ। তোরণের ওপর আলো জ্বলছে, কিন্তু সেই আলো বিদ্যুতের নয়। সেটা অন্য কোনো আলো, নীলচে সোনালি রঙের। তোরণের দুপাশে লম্বা লম্বা গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। গাছের পাতা থেকে আলোর ঝিলিক পড়ছে মাটিতে। মেহের গাড়ি থেকে নামলো। পায়ের নিচে মাটি মখমলের মতো নরম। বাতাসে একটা অচেনা সুগন্ধ। মেহের আবার বলতে লাগলো, এটা কোথায়? এটা কি স্বপ্ন? এই জায়গা তো পৃথিবীর মতো নয়। এই আলো, এই গাছ, এই বাতাস, এসব কি বাস্তব? আমি কোথায় এসেছি? বৃদ্ধ গাড়ি থেকে নামলো। তরুণের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। মেহের কি করবে বুঝতে পারছে না, কিন্তু দাঁড়িয়ে থাকলেও উপায় নেই, তাই পা বাড়ালো। তরুণ পেরিয়ে ভেতরে ঢুকতেই মেহের থমকে গেল। সামনে একটা বিশাল প্রাসাদ, পাথরের তৈরি, কিন্তু পাথর যেন জীবন্ত। দেয়ালে আলোর নকশা নিজে নিজেই বদলাচ্ছে। সামনের বাগানে ফুল ফুটে আছে। সেই ফুলগুলো রাতের বেলা আলো দিচ্ছে। মেহের চারদিকে তাকালো। কোনো গাড়ি নেই, কোনো শহর নেই, পৃথিবীর কোনো চেনা জিনিস নেই। হঠাৎ প্রাসাদের ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে এলেন। সাদা পোশাক, মুখে গভীর মমতা। এটা দাদিমা ফাতেমা, এই রাজ্যের সবচেয়ে প্রবীণ উপদেষ্টা। তিনি মেহেরকে দেখে এগিয়ে এলেন, হাত বাড়িয়ে মেহেরকে বলতে লাগলেন, আমাদের রাজ্যে তোমাকে স্বাগত মা। তুমি ক্লান্ত আছো, ভয় পেয়েছো, সব বুঝতে পারছি। একটু সময় লাগবে সব বুঝতে, কিন্তু এখানে তোমার কোনো ক্ষতি হবে না। আমি ফাতেমা, এই রাজ্যের সবাই আমাকে দাদিমা বলে ডাকে, তুমিও ডাকতে পারো। মেহের দাদিমার হাত ধরল। একটু উষ্ণতা পেল, কিন্তু মাথায় প্রশ্নের ঝড়। এই রাজ্য কি? এই প্রাসাদ কার? বৃদ্ধ কে? দাদিমা মেহেরকে ভিতরে নিয়ে গেলেন। বৃদ্ধ পেছনে দাঁড়িয়ে রইল। তারপর একটু হাসলো। সেই হাসি বৃদ্ধের নয়, সেই হাসি অনেক তরুণ কারো। মেহেরকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটা বিশাল। দেয়ালে রেশমি কাপড়, জানলায় সোনালি পর্দা, একটা বড় বিছানা, তাতে ফুলের পাপড়ি ছড়ানো। মেহের এসব দেখে হতবাক।
সে কখনো এরকম ঘর স্বপ্নেও দেখেনি। দাদিমা চলে গেলেন। মেহের একা ঘরে বসে রইল। মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে। মেহের তখন মনে মনে বলতে লাগলো, এটা কোথায় এলাম আমি? এই জায়গা পৃথিবীর না, এটা আমি বুঝতে পারছি। বৃদ্ধটা কে? কেন আমাকে বিয়ে করলো? কেন এত বড় প্রাসাদে আমাকে এনেছে? আমি একজন সাধারণ মেয়ে, আমাকে এখানে কেন আনা হলো? হঠাৎ ঘরের দরজা খুলল। মেয়ের সেদিকে তাকালো। দরজায় দাঁড়িয়ে এক তরুণ, লম্বা চওড়া কাঁধ, গায়ে সাদা পোশাক, মুখে একটা শান্ত গাম্ভীর্য, চোখ দুটো গভীর কালো, তাতে একটা অদ্ভুত আলো। মেয়ের এক নজর দেখে চোখ সরিয়ে নিল। বুকের ভেতর অজানা কারণে একটু কেঁপে উঠল। মেহের তখন আগন্তুক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কে? এই ঘরে কি করছেন? এটা আমার ঘর, বের হন। তরুণ একটু হাসলো, শান্তভাবে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মেহের পিছিয়ে গেল। তরুণ সামনের চেয়ারে বসলো, তারপর মেহেরের দিকে তাকালো। এটা তোমার ঘর ঠিকই, কিন্তু এই প্রাসাদটা আমার। আমার নাম আবির, আর সেই বৃদ্ধ যে তোমাকে বিয়ে করেছে সে আমিই ছিলাম। মেয়ের হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, কথা বলতে পারছে না। এই তরুণ আর সেই বৃদ্ধ একই মানুষ, এটা কিভাবে সম্ভব? আর এই প্রাসাদ, এই রাজ্য, এই অদ্ভুত আলো, এসব কি? মেহেরের মাথা ঘুরছে। সে দেয়ালে হাত দিয়ে সামলে নিল নিজেকে। আবির উঠে এলো, কিন্তু দূরত্ব রেখে দাঁড়ালো। বসো, তোমাকে সব বলবো, কিন্তু আজকে রাতে না। আজকে শুধু এতটুকু জানো, তুমি নিরাপদে আছো, কেউ তোমার ক্ষতি করবে না। বাকি সব কালকে বলবো। আবির বের হয়ে গেল। দরজা আস্তে বন্ধ হলো। মেহের একা ঘরে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বিছানায় বসলো। ফুলের পাপড়ির উপর হাত রাখলো। জানলা দিয়ে বাইরে তাকালো। আকাশে অসংখ্য তারা, কিন্তু এই তারাগুলো পৃথিবীর তারার মতো নয়। এগুলো আরো বড়, আরো উজ্জ্বল, আরো কাছের। আম্মু, আমি কোথায় এলাম? এটা কি স্বপ্ন? তাহলে কেন এত বাস্তব লাগছে? ওই ছেলেটাকে কেন, তার চোখে এত গভীরতা? কেন তাকে দেখে বুকটা কেঁপে উঠলো আমার? আম্মু, আমি কি ঠিক জায়গায় এসেছি? মেহের জানালার দিকে তাকিয়ে রইল। বাইরে সেই নীলচে সোনালি আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। রাত গভীর হচ্ছে। কোথাও থেকে একটা সুর ভেসে আসছে, মিষ্টি আর অচেনা। মেয়ের সেই সুর শুনতে শুনতে চোখ বন্ধ করলো। এই প্রথম অনেক রাতের পরে তার মনে একটু শান্তি এলো। কেন এলো সে জানে না, কিন্তু এলো। ভোর হলো জিনের রাজ্যে, কিন্তু এই ভোর পৃথিবীর ভোরের মতো না। এখানে সূর্য ওঠে না, বরং আকাশটা ধীরে ধীরে সোনালি হয়ে যায়, যেন কেউ আকাশের গায়ে আলো ঢেলে দিয়েছে। গাছের পাতায় শিশির নেই, আছে ছোট ছোট আলোর কণা। বাগানের ফুলগুলো রাতের আলো দেয়। ভোরে সেই আলো মিলিয়ে যায়, আর ফুলগুলো রঙিন হয়ে ওঠে। পাখি ডাকে, কিন্তু সেই ডাক পৃথিবীর পাখির মতো না, অনেক মিষ্টি, অনেক গভীর। মেহের জানলার পাশে দাঁড়িয়ে এই ভোর দেখছে। চোখের ঘুমের রেশ, কিন্তু মুখে অবাক হওয়ার ছাপ। সারা রাত ঘুম হয়নি ঠিক মতো। বারবার মনে হয়েছে স্বপ্ন দেখছে, কিন্তু ভোরে উঠে দেখলো সব বাস্তব। এটা কি সত্যি? এই বাগান, এই প্রাসাদ, এই আলো, এসব কি আসলেই আছে? আম্মু, তুমি কি কখনো ভেবেছিলে তোমার মেয়ে এরকম কোনো জায়গায় আসবে? আমি এখনো বুঝতে পারছি না কোথায় এসেছি, কিন্তু একটা কথা সত্যি, এখানে বুকটা হালকা লাগছে। সেই ভারী পাথরটা একটু সরেছে। মেহের জানলা থেকে সরে এলো, ঘরের ভেতর তাকালো। গতকাল রাতে এত অবাক হয়েছিল যে ঘরটা ঠিকমতো দেখেনি, এখন দেখলো। ঘরের দেয়ালে সূক্ষ্ম কারুকাজ, ছাদে রেশমি কাপড়ের ঝালর, মেঝেতে নরম গালিচা। একটা আয়না আছে, সেই আয়নায় মেহের নিজেকে দেখলো। চুল এলোমেলো, চোখে কালি, পুরনো জামা।
এই প্রাসাদের সাথে তার চেহারাটা কেমন বেমানান লাগছে। সে একটু হাসলো তিক্ততার সাথে। দরজায় টোকা পড়ল। মেহের বলল, আসুন। দরজা খুলে ঢুকলো সুপর্ণা, হাতে কাপড়ের একটা থান, মুখে উজ্জ্বল হাসি। সুপর্ণার চেহারা মানুষের মতোই, কিন্তু তার চোখে একটা আলাদা চকচকে ভাব আছে। মেহের তাকে দেখে সরে দাঁড়ালো। সুপর্ণা তখন মেহেরকে উদ্দেশ্য করে বলল, আপু, আমি সুকন্যা, আপনার জন্য কাপড় এনেছি, ফ্রেশ হয়ে নিন। দাদিমা বলেছেন নাস্তার পর আপনার সাথে কথা বলবেন। আপনি নতুন এসেছেন, অনেক কিছু অবাক লাগছে তাই না? আমিও একসময় এভাবে অবাক হয়েছিলাম, পরে সব ঠিক হয়ে যাবে। আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, মনে হচ্ছে আপনি আমাদের রাজ্যের সাথে মানিয়ে যাবেন। মেহের সুবর্ণার দিকে তাকালো। এই মেয়ের কথায় এক না উষ্ণতা আছে। মেহের কাপড় নিল, সুবর্ণা বের হয়ে গেল। মেহের তৈরি হয়ে বাইরে এলো। সুবর্ণা বাইরে দাঁড়িয়েছিল। তাকে নিয়ে গেল একটা বড় ঘরে, যেখানে সকালের নাস্তা সাজানো।